সারফেস কেমিস্ট্রি 2। দেখো, এর আগে যখন আমরা সলিউশন চ্যাপ্টারটা পড়েছিলাম, সলিউশন চ্যাপ্টারে আমরা সলিউশনকে বলেছিলাম বাইনারি মিক্সচার, তাই না? বাইনারি মিক্সচার, দুটো, একটা সলিউট একটা সলভেন্ট মিক্স করছে, বাইনারি মিক্সচার হচ্ছে, সেটাকে আমরা সলিউশনের চ্যাপ্টারে পড়ছি। তো সলিউশনে যে সলিউট পার্টিকেল গুলো আছে তাদের সাইজের উপর ডিপেন্ড করে সলিউশনকে তিনটে ক্যাটাগরিতে ভাগ করা হয়। তাহলে সলিউশনকে আমরা তিনটে ক্যাটাগরিতে ভাগ করব। কিসের উপর বেস করে? ডিপেন্ডিং অন পার্টিকেল সাইজ। ডিপেন্ডিং অন পার্টিকেল সাইজ। সলিউশনে যে সলিড পার্টিকেল গুলো আছে তাদের সাইজের উপর বেস করে আমরা সলিউশনকে তিনটে ক্যাটাগরিতে ভাগ করব। এক হবে আমাদের ট্রু সলিউশন, একটা হবে আমাদের কোলোয়েডাল সলিউশন। কোলোয়েডাল সলিউশন বা এটাকে তুমি বলতে পারো কোলোয়েড। আর একটা হচ্ছে সাসপেনশন। তিনটে ক্যাটাগরিতে ভাগ করব: ট্রু সলিউশন, কোলোয়েডাল সলিউশন বা কোলোয়েড, আর হচ্ছে সাসপেনশন। কোনটা কোনটা হবে পার্টিকেল সাইজের উপর বেস করে বলছি। তাহলে পার্টিকেল সাইজের যদি আমরা দেখি, এখানে ট্রু সলিউশনে পার্টিকেল সাইজ হবে লেস দ্যান 1 ন্যানোমিটার, মানে 1 ন্যানোমিটারের থেকে ছোট সাইজ যদি হয় তাহলে ট্রু সলিউশন বলবো। সাসপেনশন বলবো যদি এটা গ্রেটার দ্যান 1000 ন্যানোমিটার হয়। 1000 ন্যানোমিটারের থেকে যদি বেশি হয় পার্টিকেল সাইজ, পার্টিকেল সাইজ বলতে রেডিয়াস অফ দ্য পার্টিকেল। মনে করো একটা পার্টিকেলকে আমি এরকম স্ফেরিক্যাল কনসিডার করবো, এর রেডিয়াস, এই রেডিয়াসটা যদি 1000 ন্যানোমিটারের থেকে বেশি হয় তাহলে সেটাকে সাসপেনশন বলবো। আর যদি পার্টিকেল সাইজ এই দুটোর মাঝামাঝি থাকে, তার মানে 1 ন্যানোমিটারের থেকে বেশি আর 1000 ন্যানোমিটারের থেকে কম, এই রেঞ্জের মধ্যে যদি থাকে 1 to 1000 ন্যানোমিটার, তাহলে সেটাকে আমরা বলবো কোলোয়েডাল সলিউশন। ঠিক আছে, ডিফারেন্ট প্রপার্টিজ দেখবো। যে ট্রু সলিউশন হচ্ছে একটা সাসপেনশন সলিউশনের পার্টিকেল সাইজ কত হবে? গ্রেটার দেন 1000 ন্যানোমিটার। এটা একটা হোমোজেনাস মিক্সচার হবে। ট্রু সলিউশন একটা হোমোজেনাস মিক্সচার হবে। কোলোয়েডাল সলিউশন হেটেরোজেনাস মিক্সচার। আমরা হোমোজেনাস হেটেরোজেনাস সলিউশন চ্যাপ্টারে পড়েছিলাম। তাহলে এটা হেটেরোজেনাস মিক্সচার হবে। যারা দেখোনি তারা ইউটিউবে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখবে, বা অ্যাপের মধ্যে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। প্রথম ভিডিও দুটো দেখলেই হবে। হেটেরোজেনাস মিক্সচার। সাসপেনশন যদি হয়, সাসপেনশনও হেটেরোজেনাস মিক্সচার। ওকে, তাহলে এটা গেল 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে পার্টিকেলগুলো, যে ট্রু সলিউশনের পার্টিকেলগুলো, এরা ভিজিবল নয়। তাহলে পার্টিকেলস আর নট ভিজিবল। পার্টিকেলস আর নট ভিজিবল মানে তুমি পার্টিকেলগুলোকে দেখতে পাবে না। ট্রু সলিউশন, তুমি মনে সুগার সলিউশন তুমি বানালে, সুগারকে তুমি ওয়াটারের মধ্যে মিক্স করে দিলে, তাহলে ওখানে কোনোভাবেও তুমি কি দেখতে পাবে না? পার্টিকেলগুলোকে দেখতে পাবে না। কোলোয়েডাল সাসপেনশনে পার্টিকেলস আর নট ভিজিবল, ক্যান নট বি সিন, বাট কি হতে পারে, যখন পার্টিকেলগুলোকে আমরা মাইক্রোস্কোপে দেখব বা এর মধ্য দিয়ে যদি কোনো লাইট পাঠাবো, তাহলে আবার পার্টিকেলগুলো ভিজিবল হবে। তো সেকেন্ড পয়েন্টটাতে এখানে লেখো পার্টিকেলস আর নট ভিজিবল, particle are not visible but visible under microscope. মাইক্রোস্কোপের নিচে দেখলে দেখতে পাবে পার্টিকেল গুলোকে। or when light
passes through it. এটা একটা তোমাকে আমি এক্সাম্পল বলছি। তোমরা দেখবে অনেক সময় বিকেল বেলার দিকে ঘরের যদি কোনো ফুটো থাকে বা জানলা দিয়ে বা ওই ঘুলঘুলি যে থাকে ঘুলঘুলির মধ্যে দিয়ে যদি লাইট ঢোকে ঘরের মধ্যে, তাহলে তুমি দেখবে বাতাসে যে ধূলিকণাগুলো ঘুরে বেড়াচ্ছে সেগুলোকে তুমি দেখতে পাও। তাহলে কারণ হচ্ছে বাতাসটাকে আমরা বলি একটা কোলয়েডাল সলিউশন, ঠিক আছে, এয়ারোসল বলে, আমরা পরে আসছি সেগুলো। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হয় টিন্ডাল এফেক্ট, ঠিক আছে, টিন্ডাল এফেক্ট। ওই যে তোমরা যেটা দেখতে পাচ্ছ ওইটাই টিন্ডাল এফেক্ট। হেটেরোজেনাস মিক্সচারে পার্টিকেলস আর ভিজিবল, এখানে পার্টিকেল গুলোকে আমরা দেখতে পাবো, পার্টিকেলস আর, বুঝতে পেরেছি? বলো, তিনটে ডিফারেন্স বুঝতে পেরেছি কোলয়েডাল সলিউশন এদের মধ্যে, হেটেরোজেনাস মিক্সচার। তাহলে এরপরে পয়েন্টে আসা যাক। পরের পয়েন্টটা হচ্ছে, তাহলে পয়েন্টগুলোকে আমরা আলাদা আলাদাভাবে পয়েন্ট করে দিই। নেক্সট পয়েন্টে আসা যাক। নেক্সট পয়েন্টটা হচ্ছে যে ট্রু সলিউশনকে তুমি ফিল্টার পেপারের মধ্যে দিয়ে ফিল্টার করতে পারবে না। তাহলে ক্যান নট বি ফিল্টার্ড বাই নর্মাল ফিল্টার পেপার। তুমি ফিল্টার পেপারের মধ্যে দিয়ে ফিল্টার করতে পারবে না। কোলয়েডাল সলিউশনকেও তুমি ফিল্টার করতে পারবে না, ক্যান নট বি ফিল্টার্ড by filter paper, but can be filtered by parchment paper. parchment paper parchment paper এক ধরনের অ্যানিম্যাল মেমব্রেন, ঠিক আছে, এটা হচ্ছে অ্যানিম্যাল মেমব্রেন, ধরনের অ্যানিম্যাল মেমব্রেন, চামড়া, ঠিক আছে, ওটার থেকে পেপার তৈরি করা হয়। পার্চমেন্ট পেপার তোমরা দেখেছো কিনা জানি না। পার্চমেন্ট পেপার অনেক সময় পুরনো আগেকার যুগের দিকে যে সমস্ত বই ছিল সেখানে লোক কি করতো, চামড়ার কাগজ বানাতো, সেই কাগজের উপর লিখতো, সেই বইগুলো এরকম মোটা মোটা, জাদুঘরে গেলে দেখতে পাবে। তো পার্চমেন্ট পেপারে এটা ফিল্টার করা যাবে। আর ট্রু সলিউশন ক্যান বি ফিল্টার্ড উইথ নর্মাল পেপার, ক্যান বি এখনো পার্চমেন্ট পেপার পাওয়া যায়? ফিল্টার্ড বাই নর্মাল ফিল্টার। হ্যাঁ, এখনো পাওয়া যায়, কিন্তু সার্চ করবে অ্যামাজনে। ওকে, নেক্সট যে কনসেপ্টটা আমরা দেখছি সেই কনসেপ্টটা হচ্ছে সেটিং। কনসেপ্টটার নাম হচ্ছে সেটিং। সেটিং কথাটা মানে হলো যে তুমি যদি সলিউশনটাকে রেখে দাও, ট্রু সলিউশনটাকে, তাহলে যে পার্টিকেলগুলো আছে সেই পার্টিকেলগুলো থিতিয়ে পড়বে কিনা। সেটিং কথাটা মানে হচ্ছে থিতিয়ে পড়া। তো ট্রু সলিউশনের ক্ষেত্রে সেটিং হবে না, কখনোই ট্রু সলিউশনের ক্ষেত্রে সেটিং, আমি এখানে এরকম করে লিখছি, তাই ট্রু সলিউশনে সেটিং হবে না, আর ট্রু সলিউশনে পার্টিকেলগুলো থিতিয়ে পড়বে না। কোলয়েডাল সলিউশনগুলোর পার্টিকেলগুলো নর্মালি থিতিয়ে পড়বে না, কিন্তু তুমি যদি সেন্ট্রিফিউজ করো তাহলে থিতিয়ে পড়বে। সেন্ট্রিফিউজ যদি করো, সেন্ট্রিফিউজ তোমরা জানো তো, বায়োলজিতে পড়েছো, ডিএনএ যখন সেপারেট করা হয় সেল থেকে তখন সেন্ট্রিফিউজেশন মানে সেপারেট করা হয়। তাহলে সেন্ট্রিফিউজ যদি তুমি করো, খুব হাই স্পিডে যদি ঘোরানো হয়, আমাদের কাছে এরকম যন্ত্র আছে, তাহলে সেখানে আবার ওইটা থিতিয়ে পড়বে। আর যেটা নর্মাল, যেটা তুমি তোমার সাসপেনশন, সেটা নর্মালি থিতিয়ে পড়তে পারে, সেটিং হতে পারে। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, ব্রাউনিয়ান মোশন, আমরা এগুলো পরে আলোচনা করব ডিটেলটে। ব্রাউনিয়ান মোশন ট্রু সলিউশনের ক্ষেত্রে তুমি দেখতে পাবে না, কোলয়েডাল সলিউশনের ক্ষেত্রে ব্রাউনিয়ান মোশন দেখা যাবে, সাসপেনশনের ক্ষেত্রে ব্রাউনিয়ান মোশন খালি চোখে দেখা যাবে, কিন্তু ব্রাউনিয়ান মোশন ট্রু সলিউশনের ক্ষেত্রেও হয়, কিন্তু খালি চোখে দেখা যায় না। তাহলে এই হচ্ছে বেসিক ডিফারেন্স আমরা দেখলাম কি কার কার মধ্যে, ট্রু সলিউশন, কোলয়েডাল সলিউশন আর সাসপেনশন। তো আমরা এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোলয়েডাল সলিউশন। ট্রু সলিউশন নিয়ে আমাদের একটা চ্যাপ্টার হয়ে গেছে, সেটা সলিউশন চ্যাপ্টার, যেখানে আমরা ট্রু সলিউশন নিয়ে আলোচনা করেছি। এখানে আমরা আলোচনা করব হচ্ছে সাসপেনশন, এই কোলয়েডাল সলিউশন নিয়ে। তাহলে আমরা কোলয়েডাল সলিউশন নিয়ে আলোচনা করব। তাহলে লেখো, তাহলে প্রথমে আমরা কোলয়েডাল সলিউশন, তাহলে টাইপস অফ কোলয়েডাল সলিউশন।
টাইপস অফ কোলোয়েডাল সলিউশন। কোলোয়েডাল সলিউশনের টাইপ দেখব। কোলোয়েডাল সলিউশনকে ক্ষেত্রে আমরা দুটো জিনিসকে ভালো করে মাথায় রাখবো, যে সলিউশনের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, একটাকে বলেছিলাম সলিউট আর একটাকে বলেছিলাম সলভেন্ট। কোলোয়েডাল সলিউশনের ক্ষেত্রে বা কোলোয়েডের ক্ষেত্রে এই দুটো পার্টকে আমরা সলিউট সলভেন্ট বলবো না, একটাকে বলবো ডিসপারশন ফেজ আর একটাকে আমরা বলবো ডিসপারশন মিডিয়াম। তো ডিসপারশন ফেজটাকে আমরা সংক্ষেপে বলবো ডিপি, ঠিক আছে, সংক্ষেপে ডিসপারশন ফেজটাকে ডিএম, এটা বইয়ে না, এটা আমরা ইউজ করবো করার ডিপি ডিএম। তো ডিসপারশন ফেজ আর ডিসপারশন মিডিয়াম। ডিসপারশন মিডিয়ামটা হচ্ছে তোমার, ফর এক্সাম্পল যেটা সলিউশনের ক্ষেত্রে আমরা যেটাকে সলভেন্ট মনে করেছিলাম, ডিসপারশন মিডিয়ামটা হচ্ছে লাইক সলভেন্ট। আর ডিসপারশন ফেজটা হচ্ছে লাইক সলিড, কিন্তু এটাকে সলিড সলভেন্ট বলা হবে না। তাহলে কোলোয়েডাল সলিউশনের মধ্যে আমরা যে দুটো পার্ট থাকবে, একটাকে বলবো ডিসপারশন মিডিয়াম আর একটাকে বলবো ডিসপারশন ফেজ। তো এই ডিসপারশন মিডিয়াম আর ডিসপারশন ফেজের ফিজিক্যাল স্টেটের উপরে বেস করে আমরা কোলোয়েডাল সলিউশনকে ক্লাসিফাই করেছি। তাহলে প্রথমে আমি এখানে দুটো জায়গায় লিখছি, একদিকে লিখছি ডিসপারশন ফেজ আর একদিকে লিখছি ডিসপারশন মিডিয়াম। যদি ডিসপারশন ফেজটা গ্যাস হয় এবং ডিসপারশন মিডিয়ামটাও গ্যাস হয়, তাহলে এইটা কি হেটেরোজেনাস মিক্সচার হবে? আমরা একটু আগে কোশ্চেনটা আলোচনা না করছিলাম, স্যার, তাহলে এটা কখনোই হেটেরোজেনাস মিক্সচার হবে না। আর আমরা এখানে বলেছিলাম যে কোলোয়েডাল সলিউশন আর হেটেরোজেনাস ইন নেচার, এই জন্য গ্যাস 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 ইন গ্যাস, এখানে মাঝখানে ইন লিখি, গ্যাস ইন গ্যাস আর নট এ কোলোয়েডাল সলিউশন। সো দিস ইজ অ্যাকচুয়ালি এ ট্রু সলিউশন। তাহলে পরীক্ষায় কোশ্চেনটা খুব আসে, হুইচ অফ দ্য ফলোইং নট এ কোলোয়েডাল সলিউশন। তাহলে একটা গ্যাসের সঙ্গে আর একটা গ্যাস যদি মিক্স থাকে, তাহলে সেটা কখনোই কি হবে না, কোলোয়েডাল সলিউশন হবে না। গ্যাস ইন গ্যাস 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 মিক্সচার সবসময় একটা ট্রু সলিউশন। নাম্বার 2, তোমার হতে পারে যে এটা একটা সলিড আর এটাও সলিড, ডিসপারশন মিডিয়াম, সলিড অ্যান্ড সলিড, সলিড ইন সলিড, মানে ডিসপারশন মিডিয়ামটাও সলিড, ডিসপারশন ফেজটাও সলিড, তাহলে এটা কোলোয়েড হবে। তাহলে এর এক্সাম্পল হচ্ছে গ্লাস, গ্লাস একটা এক্সাম্পল, অ্যালয়, অ্যালয় সংকর ধাতু যেগুলো আছে সেগুলো, মনে করো কপারের সঙ্গে জিঙ্ক মিক্স করে দিয়েছে, দুটোই সলিড কিন্তু তারা সলিউশন তৈরি করেছে, তাদেরকে সলিড সল বলবো। তাহলে এগুলোকে আমরা কি বলবো, সলিড সল। আচ্ছা এখানে এক্সাম্পলটা পরে লিখতে হতো, আগে এখানে কি বলে সেটাকে লিখতে হবে। তাহলে এটাকে কি বলবো আমরা, সলিড সল, সল বলবো, সল, সলিউশন না, সল। সল মানে বুঝতে হবে যে কোলোয়েডের কথা বলা হচ্ছে। তাহলে এটা হয়ে গেল এক্সাম্পল, হয়ে গেল গ্লাস, অ্যালয়। এনসিইআরটিতে একটা চার্ট আছে, এইগুলো মুখস্থ করতে হবে, তোমাকে জিজ্ঞেস করবে ডাইরেক্ট। নাম্বার 3, তোমার হতে পারে সলিড ইন লিকুইড, সলিড ইন লিকুইড। সলিড ইন লিকুইডকে আমরা কি বলি, তাহলে সলিড ইন লিকুইড এটাকে আমরা বলবো সল। তাহলে সলিড ইন লিকুইডের তুমি প্রচুর এক্সাম্পল পেতে পারো, যেমন পেইন্ট, আমাদের কাছে আছে পেইন্টস, বা আছে সেল ফ্লুইড, আমাদের যে সাইটোপ্লাজম আছে সেই সাইটোপ্লাজমের মধ্যে তো বিভিন্ন রাইবোজোম টাইবোজোম এসব থাকে, তাহলে ওগুলো তো সলিড সব, তাহলে সলিড ইন লিকুইড। নাম্বার 3, সলিড ইন গ্যাস, সলিড ইন, স্যার এটাকে কি বললেন, শুধু এটাকে শুধু সল সল, বলে? শুধু সল, সলিড ইন লিকুইডকে শুধু বলবো হবে সল। আচ্ছা সলিড ইন গ্যাস, আচ্ছা মনে রাখবে যখন যখন ডিসপারশন মিডিয়ামটা, এই যে ডিসপারশন মিডিয়ামটা যদি গ্যাস হয়, তাহলে সেটাকে বলা হবে অ্যারোসল, অ্যারো, ARE
AEROSOL, অ্যারোসল। যদি ডিসপারশন মিডিয়ামটা গ্যাস হয়, তাহলে এর এক্সাম্পল হচ্ছে, অ্যারোসলের এক্সাম্পল হচ্ছে স্মোক, মনে করো বাতাসের ধোঁয়া বা ডাস্ট, এগুলো হচ্ছে অ্যারোসলের এক্সাম্পল। 4 নম্বর সলিড গেল, এবার আসো লিকুইড। তাহলে এটা লিকুইড ইন লিকুইড, লিকুইড ইন লিকুইড, লিকুইড লিকুইড আলাদা ফেজ হতে পারে তো, তাহলে এটাকে বলা হবে ইমালশন। ইমালশন, ইমালশনের এক্সাম্পল হচ্ছে মিল্ক, মিল্ক হচ্ছে ইমালশন। হেয়ার ক্রিম, আমরা যে হেয়ার ক্রিম ইউজ করি, হেয়ার ক্রিম হচ্ছে ইমালশন। স্যার লিকুইড লিকুইড আলাদা ফেজ মানে বুঝলাম না। লিকুইড আর লিকুইড আলাদা ফেজে হতে পারে না, অয়েল আর ওয়াটার, তাই না? ওই জন্য এটা ইমালশন বলা হয়। 5 নম্বর লিকুইড ইন লিকুইড হলো, এবার লিকুইড ইন গ্যাস। লিকুইড ইন গ্যাস এক্সাম্পল বলো তো, লিকুইড গ্যাসের মধ্যে আছে কোকাকোলা, লিকুইড, লিকুইড গ্যাসের মধ্যে ফগ, হ্যাঁ লিকুইড গ্যাসের মধ্যে ফগ, কুয়াশা, ফগ হতে পারে, মিস্ট হতে পারে, মেঘ হতে পারে, ক্লাউড হতে পারে, এগুলো সবই হচ্ছে তোমার লিকুইড আছে কার মধ্যে, গ্যাসের মধ্যে। তাই লিকুইড গ্যাসের মধ্যে থাকলে ওটাকে কি বলা হয়, অ্যারোসল। আমি কি বললাম, যে তোমার যদি ডিসপারশন ফেজটা, ডিসপারশন মিডিয়ামটা গ্যাস হয়, তাহলে এটাকে সবসময় কি বলা হবে, অ্যারোসল। 6 নম্বর লিকুইড ইন সলিড। একটা এক্সাম্পল বলো তো, লিকুইড আছে সলিডের মধ্যে। বাটার, বাটার, তাহলে এটাকে বলা হয় জেল। যেগুলো জেল বলি আমরা, যে জিনিসগুলোই জেল সেগুলোই এগুলো, চিজ, বাটার। বাটারটা লিখবে না এখানে, পরে বলছি। জেলিস, চিজ আর জেলিস। বাটার হচ্ছে ইমালশন, ঠিক আছে? এটা নিয়ে কনফিউশন আছে, আমি বলছি, এটা মানে ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের, ওটা অসুবিধা হবে না। ওকে, তাহলে কতগুলো হয়ে গেল, তাহলে লিকুইড লিকুইড, সলিডের 3টে হয়ে গেল, লিকুইডের 3টে হয়ে গেল। এবার আসো গ্যাস, গ্যাসের একটা হয়ে গেছে, গ্যাস গ্যাস তো হবে না, তাহলে গ্যাসেরটা অন্যটা হতে পারে। তাহলে 7 নম্বর হলো গ্যাস ইন কি বলো, সলিড, গ্যাস ইন সলিড, এটাকে বলা হবে সলিড সল। এক্সাম্পল হচ্ছে ফোম, রাবার বা কেক, এটা রাবার বলবে শুধু, ফোম রাবার একসঙ্গে কথাটা, মানে স্পঞ্জ যেগুলো আমরা পাই আর কি, রাবার, সেগুলো সব হবে গ্যাস ইন সলিড। আচ্ছা 8 নম্বর হচ্ছে লাস্ট আছে গ্যাস ইন লিকুইড। গ্যাস ইন লিকুইডটা হবে তোমার ফোম, তাহলে এটাকে বলা হবে ফোম, গ্যাস ইন লিকুইড। তার মধ্যে আছে ধরো সাবানের ফেনা, সাবানের ফেনা, ফ্রোথ, তারপরে হচ্ছে ক্রিম, বিভিন্ন রকমের যেগুলো তোমরা ইউজ করো, তাহলে এই সবগুলোই হচ্ছে ফ্লুইড। বুঝতে পেরেছি বলো? তাহলে তোমাকে কি করবে বলো তো, তোমাকে একটা এক্সাম্পল দেবে এরকম, দিয়ে বলবে যে এটা কি ধরনের, এটা সলিড সল, সল, অ্যারোসল, ইমালশন, জেল কি। তাহলে তুমি এনসিইআরটি তে যে কটা আছে এক্সাম্পল, ওই কটা মুখস্থ করলেই হয়ে যাবে, এখানে আর কিছু করতে হবে না। ঠিক আছে? তাহলে এটা কিসের উপর বেস করে করলাম, ডিপেন্ডিং অন দ্য ফিজিক্যাল স্টেট অফ ডিসপারশন মিডিয়াম অ্যান্ড ডিসপারশন ফেজ। তাহলে এটা ক্যাটাগরি হলো ডিপেন্ডিং অন দ্য physical state of dispersion medium and dispersion phase. Next আসো, depending on the basis of affinity to the
সলভেন্ট। এটা হলো ডিপেন্ডিং অন দ্য ফিজিক্যাল স্টেট। এই যে হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে ডিপেন্ডিং অন দ্য অ্যাফিনিটি of dispersion phase to dispersion medium। মানে ডিসপারশন ফেজ আর ডিসপারশন মিডিয়ামের মধ্যে ইন্টারাকশন কেমন, তারা অ্যাট্রাকটিভ, মানে একটা একটাকে অ্যাট্রাক্ট করছে না রিপালশন করছে। হতে পারে রিপালশন করছে, যেমন তুমি ওয়াটারের মধ্যে অয়েল দিলে কি হবে, অয়েলটাকে রিপালশন করবে ওয়াটার। কিন্তু তুমি ওয়াটারের মধ্যে অন্য কিছু যদি দাও তাহলে সেখানে হয়তো অ্যাট্রাকশন হতে পারে। তো এর উপর বেস করে কোলোয়েডকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করি। একটাকে বলা হবে লায়োফোবিক কোলোয়েড, লায়োফোবিক কোলোয়েড, আর একটা হচ্ছে লায়োফিলিক কোলোয়েড। ফোবিক মানে বুঝতে পারছো ভয়, তাহলে এখান থেকে তোমরা এটাকে বলতে পারো ফোবিক মানে ভয়, তার মানে ফোবিয়া থেকে এসছে। তাহলে এটা বলতে পারো সলভেন্ট হেটিং, মানে সলভেন্ট তো এখানে ঠিক না, এখানে হচ্ছে ডিসপারশন মিডিয়াম, আমি এটাকে সলভেন্ট হেটিং লিখছি। আর যেটা লায়োফিলিক এটাকে বলছি সলভেন্ট লাভিং। ওকে, এক্সাম্পল দেখো, লায়োফিলিকের এক্সাম্পল হচ্ছে স্টার্চ প্লাস ওয়াটার। তুমি ওয়াটারের মধ্যে যদি স্টার্চ দাও তাহলে এটা একটা লায়োফিলিক কোলোয়েড তৈরি করবে। আর এর একটা এক্সাম্পল হচ্ছে গোল্ড ইন ওয়াটার। গোল্ড পার্টিকেল যদি ওয়াটারের মধ্যে দাও তাহলে গোল্ড সল বলে ওটাকে, তাহলে সেটা একটা এক্সাম্পল গোল্ড সল। বা সালফার যদি তুমি দাও, সালফার তুমি ওয়াটারে দিলে, তাহলে এরা কি হবে, স্যার স্যান্ড পার্টিকেল হবে। স্যান্ড পার্টিকেল হবে। স্যান্ড পার্টিকেল ওয়াটারের মধ্যে দিলে তাহলে এরা হবে লায়োফোবিক কোলোয়েড। ঠিক আছে, তাহলে লায়োফিলিক আর লায়োফোবিক ডিপেন্ডিং অন অ্যাফিনিটি। এরপরে দেখো কোলোয়েডে যে পার্টিকেল গুলো থাকে, যে ডিসপার্সড ফেজে যে পার্টিকেল গুলো থাকে, ওই পার্টিকেল গুলো চার্জ হয়, মানে পার্টিকেল গুলো হয় পজিটিভলি চার্জ বা নেগেটিভলি চার্জ থাকে। তার উপর বেস করে কোলোয়েডকে দুটো ভাগে ভাগ করা হয়। তাহলে টাইপ অফ কোলোয়েড অন দ্য বেসিস অফ চার্জ অন দ্য কোলোয়েডাল পার্টিকেল। তাহলে ডিপেন্ডিং অন কিসের উপর, ডিপেন্ডিং অন চার্জ, আমরা পরে আসবো এগুলোতে, চার্জ অন দ্য কোলোয়েডাল পার্টিকেল। যে কোলোয়েডালে যে পার্টিকেল গুলো থাকবে ওই পার্টিকেল গুলোর মধ্যে চার্জ থাকতে পারে, পজিটিভ বা নেগেটিভ চার্জ। তাহলে ওই চার্জের উপর বেস করে কোলোয়েডকে দুটো ক্যাটাগরিতে ভাগ করছি আমরা। কোলোয়েডকে দুটো ক্যাটাগরিতে ভাগ করছি, কি কি? একটা ক্যাটাগরি তোমার হয়ে গেল, একটা ক্যাটাগরি তোমার হয়ে গেল পজিটিভ কোলোয়েড, আর একটা হয়ে গেল তোমার নেগেটিভ কোলোয়েড। পজিটিভ কোলোয়েড মানে পার্টিকেলটা পজিটিভলি চার্জ থাকবে। একটা এক্সাম্পল হচ্ছে যে FeOH3 এটা ওয়াটারে দিলে, তাহলে এটা হলো তোমার একটা পজিটিভ কোলোয়েডের এক্সাম্পল। আপাতত মনে রাখবে, পরে কেন হচ্ছে বোঝাবো আমি। আর নেগেটিভ কোলোয়েডের এক্সাম্পল হচ্ছে ব্লাড। ব্লাড এক ধরনের কোলোয়েড, ঠিক আছে। ব্লাড, ব্লাডের মধ্যে হিমোগ্লোবিন থাকে, প্রোটিন থাকে, তাহলে ব্লাড হচ্ছে কি বলে, ব্লাড হচ্ছে একটা কোলোয়েড। আবার ক্লে বলতে পারো, কাদামাটি যদি নাও সেটা কোলোয়েড, ঠিক আছে। তাহলে নেগেটিভ কোলোয়েড বলবো এগুলোকে, আর এটা হবে পজিটিভ কোলোয়েড। পজিটিভ কোলোয়েডে আরো একটা এক্সাম্পল আছে SnO2, SnO2 ওয়াটারে দিলে, তাহলে এটাও একটা পজিটিভ কোলোয়েড হবে। কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এগুলো আমরা পরে আসবো। তাহলে কোলোয়েডে দু রকম, পার্টিকেলটা যদি পজিটিভলি চার্জ থাকে তাহলে পজিটিভ কোলোয়েড, যদি নেগেটিভলি চার্জ থাকে তাহলে নেগেটিভ কোলোয়েড বলা হবে। লাস্ট আসো এইবার এই জায়গাটাতে লায়োফিলিক আর লায়োফোবিক কোলোয়েডের মধ্যে আমরা একটুখানি ডিফারেন্স দেখব, লায়োফিলিক আর লায়োফোবিক কোলোয়েডের মধ্যে। তাহলে এখানে একটু পয়েন্ট করো, ডিফারেন্স বিটুইন লায়োফোবিক and লায়োফিলিক
লায়োফিলিক কলোয়েড। একটা টেবিল বানাই, একদিকে লিখি লায়োফিলিক, আর একদিকে লিখলাম লায়োফোবিক। ফার্স্ট পয়েন্ট, যদি লায়োফিলিক তুমি দেখো, তার মানে লায়োফিলিকে তুমি হবে কোলোয়েডাল পার্টিকেল গুলো দেবে সলভেন্ট মিডিয়ামে, অটোমেটিক্যালি কোলোয়েড তৈরি হয়ে যাবে। তো লায়োফিলিকটা হচ্ছে ইজি টু প্রিপেয়ার, ইজি টু প্রিপেয়ার মানে মিক্স করবে কোলোয়েডাল সলিউশন তৈরি হবে। স্টার্চকে ওয়াটারে মিক্স করবে, কোলোয়েডাল সলিউশন হবে, ইজি টু প্রিপেয়ার। আর লায়োফোবিক যেগুলো, সেগুলো তো তোমার মনে করো লায়োফোবিকের ক্ষেত্রে কি হবে, লায়োফোবিক যে পার্টিকেল গুলো আছে তারা তো কোনো রকম ভাবে স্টেবল হতে চাইবে না, ওরা তো ওয়াটার মনে করো যেটা দিচ্ছ তুমি সলভেন্ট সেটাকে তো রিপিল করতে চাইবে, তাহলে এটা হচ্ছে ডিফিকাল্ট টু প্রিপেয়ার, ডিফিকাল্ট টু প্রিপেয়ার। তাহলে লায়োফিলিক কোলোয়েড ইজি টু প্রিপেয়ার, লায়োফিলিক কোলোয়েড ইজি টু প্রিপেয়ার, কি হলো ইজি টু প্রিপেয়ার, আর এটা হচ্ছে ডিফিকাল্ট টু প্রিপেয়ার। নাম্বার 2, লায়োফিলিক কোলোয়েড হচ্ছে স্টেবল, মানে এটা রেখে দেবে কোলোয়েড হিসেবে স্টেবল থাকবে, কিন্তু লায়োফোবিক কোলোয়েড হিসেবে স্টেবল থাকবে না, আনস্টেবল, এবং এটা ইজিলি কোয়াগুলেট করে যায়, ইজিলি কোয়াগুলেট। কোয়াগুলেট কি জিনিস সেটা আমি বলবো, স্পেলিংটা ইজিলি কোয়াগুলেট। কোয়াগুলেট কথাটা মানে, কোয়াগুলেট কথাটার মানে হলো যে পার্টিকেল গুলো থিতিয়ে পড়বে, কিছুক্ষণ রেখে দেবে, হয়তো কোলোয়েডাল সলিউশন বানালে কিছুক্ষণ রেখে দিলে কোলোয়েড পার্টিকেল গুলো আস্তে আস্তে থিতিয়ে পড়লো নিচে, তাহলে তখন তুমি ওটাকে আনস্টেবল হলো, কোলোয়েড হবে না, ঠিক আছে না। নাম্বার 3, নর্মালি থিতিয়ে পড়বে না কিন্তু অনেকক্ষণ রেখে দিলে, ইট ইজ রিভার্সিবল ইন নেচার, রিভার্সিবল ইন নেচার, আর এটা হচ্ছে ইরিভার্সিবল ইন নেচার। বলছি কি ব্যাপারটা, ইরিভার্সিবল ইন নেচার। মনে করো তোমার কাছে একটা কন্টেনার আছে, এই কন্টেনারটার মধ্যে তোমার কাছে কোলোয়েডাল সলিউশন আছে, এর মধ্যে মনে করো তোমার কাছে একটা কোলোয়েডাল সলিউশন, এই কোলোয়েডাল সলিউশনে মনে করো এগুলো পার্টিকেল, তুমি মনে করো এখান থেকে যে সলভেন্ট পার্টিকেল গুলো আছে সেগুলোকে এভাপোরেট করে দিলে, তাহলে তুমি কি পেলে, কোলোয়েডাল পার্টিকেল গুলো পেলে। এই কোলোয়েডাল পার্টিকেল গুলোকে তুমি যদি আবার আর একটা কন্টেনারের মধ্যে ওই সলভেন্টটাকে মনে করো ওয়াটার নিয়ে যদি তুমি আবার এটাকে এর মধ্যে ঢেলে দাও, তাহলে আবার এই কোলোয়েডটাকে তৈরি করো। কি বলতে চাইছি, মনে করো তুমি স্টার্চ ওয়াটার নিয়েছো, তুমি যদি ওয়াটারটাকে এভাপোরেট করে দিলে মনে করো, তাহলে তুমি শুধু স্টার্চের পার্টিকেল গুলো পেলে, মানে ওই কোলোয়েডের যে শুধু পার্টিকেল গুলো পেলে, ওই পার্টিকেল গুলোকে নিয়ে তুমি যদি আবার ওয়াটারের মধ্যে মিক্স করো তাহলে ওটা আবার কোলোয়েডাল সলিউশনে কনভার্ট হয়ে যাবে। রিভার্সিবল কথাটা বুঝতে পেরেছো, মানে এখান থেকে তুমি পার্টিকেলটাকে আলাদা করতে পারো, পার্টিকেল গুলোকে আবার ওয়াটারে মিক্স করে আবার তুমি কোলোয়েডাল সলিউশন তৈরি করতে পারো। ইরিভার্সিবল কথাটার মানে এটা যে তুমি মনে করো কোলোয়েডাল সলিউশন তোমার কাছে আছে, এটা মনে করো তোমার কাছে একটা লায়োফোবিক কোলোয়েডাল সলিউশন, যেটা তৈরি করার জন্য তোমাকে অনেক খাটতে হয়েছে, কারণ এটা ডিফিকাল্ট টু প্রিপেয়ার। এইখান থেকে তুমি সলভেন্টটাকে এভাপোরেট করে দিলে, পার্টিকেল গুলো আলাদা করলে, এই পার্টিকেল গুলোকে তুমি যদি আবার ওই সলভেন্টের মধ্যে ওই ওই যে ডিসপারশন মিডিয়ামটা যেটা ছিল সেটাতে যদি তুমি আবার মিক্স করো, তুমি ধরো এখানে ডিসপারশন মিডিয়ামে এটা আবার মিক্স করলো, তাহলে এ আর পুনরায় আগের কোলোয়েডটা তৈরি করবে না। সো ইট ইজ ইরিভার্সিবল ইন নেচার। কথাটা বুঝতে পেরেছি, রিভার্সিবল ইরিভার্সিবল। স্যার লায়োফোবিকের লাস্ট পয়েন্টে মানে 3 নম্বর পয়েন্টে লায়োফোবিকের ক্ষেত্রে তুমি মনে করো লায়োফোবিক কোলোয়েড থেকে পার্টিকেল গুলোকে আলাদা করলে, কোনোভাবে পার্টিকেল গুলোকে আলাদা করে নিয়ে সেই পার্টিকেল গুলোকে দিয়ে যদি তুমি আবার কোলোয়েড তৈরি করতে চাও তাহলে হবে না, মিক্স করলে কোলোয়েড তৈরি হবে না। এখানে যেমন তুমি পার্টিকেল গুলোকে আলাদা করে নিলে, পার্টিকেল গুলোকে আবার মিক্স করলে আবার কোলোয়েডটাই তৈরি হবে,
এখানে আবার ক্লোরাইডটাই তৈরি হবে, এখানে আর হবে না, তাহলে এটা রিভার্সিবল, ওটা ইরিভার্সিবল। বুঝতে পারছি রিভার্সিবল ইরিভার্সিবলের কথাটা। 4 নম্বর। হ্যাঁ স্যার। 4 নম্বর বলছে যে লায়োফিলিক কোলোয়েডের ভিসকোসিটি হচ্ছে হাই। স্যার হ্যাঁ, বলছিলাম আনস্টেবল কেন এই বায়োফিলিকটা? ওই তো সলভেন্টের প্রতি ওর ফিলিসিটি নেই, সলভেন্ট হেটিং, তার মানে যার মধ্যে দিয়েছি তার মধ্যে ও থাকতেই চাইছে না, যার মধ্যে দিয়েছি তার মধ্যে ও থাকতেই চাইছে না। বুঝতে পেরেছো? মনে করো তুমি গোল্ড পার্টিকেল গুলোকে ওয়াটারের মধ্যে দিয়েছো, তাহলে গোল্ড পার্টিকেল গুলো ওয়াটারের মধ্যে থাকতেই চাইছে না। তাহলে এবার আমরা জোর করে রাখতে পারি, আমাদের কাছে টেকনিক আছে যে আমরা গোল্ড সল্টটাকে তবুও কিছুক্ষণের জন্য স্টেবল করতে পারি, সেটা আমি বোঝাবো কি করে স্টেবল করা যাবে। মানে আমরা লায়োফোবিক সল কি করে তৈরি করতে হয় সেটা শিখবো। লায়োফিলিক সল তৈরি করাটা কোনো ব্যাপার না, লায়োফিলিক সলে হচ্ছে ডিসপার্স পেস্ট আর ডিসপার্স মিডিয়াম মিক্স করে দেবে, লায়োফিলিক সল তৈরি হয়ে যাবে। কিন্তু লায়োফোবিক সল তৈরি করাটা টেকনিক আছে, সেই টেকনিকগুলোও আমাদের শিখতে হবে যে লায়োফোবিক সল আমরা কি করে তৈরি করব। স্যার আনস্টেবল পরে ওটা কি লিখেছে? ইজিলি কোয়াগুলেট, এটা স্যার ওটা EASI। বলতে কি বোঝানো হচ্ছে? কোয়াগুলেট কথাটা মানে হলো পার্টিকেল গুলো একটা একটার সঙ্গে জুড়ে গিয়ে বড় পার্টিকেল হয়ে যাবে, প্রেসিপিটেট করে যাবে। দেখো ক্লাউড কি বলো, ক্লাউড ক্লাউড মেঘ, মেঘ তো একটা কোলোয়েড, একটু আগে আমরা পড়লাম ক্লাউড কোলোয়েড। কিন্তু ক্লাউডে কি হয়, যখন ওয়াটার, ওখানে কিন্তু ওয়াটার মলিকিউল আছে তাই না, ওয়াটার মলিকিউল কোন জুড়ে 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 বড় ওয়াটার মলিকিউল হয়, তখন বৃষ্টি আকারে পড়ে যায়। তাহলে ওইটাকে বলছি কোয়াগুলেশন বা প্রেসিপিটেশন বলে। বৃষ্টিকে কিন্তু তোমরা দেখবে যারা ওই কি বলে, যারা সংবাদ মাধ্যমে যারা পড়ে, হ্যাঁ, তারা কিন্তু ওটাকে বৃষ্টি বলে না, ওরা কিন্তু বলে যে প্রেসিপিটেশন, ইংরেজি এতে দেখবে ওরা বলে প্রেসিপিটেশন হয়েছে, হেভি প্রেসিপিটেশন। রেইন বলে কম, খুব কম বলে, প্রেসিপিটেশন বলে, তাহলে ওটাই একই জিনিস। 4 নম্বর দেখো, স্যার কেন বললাম? ওই তো কোলোয়েড পার্টিকেল ওটাই প্রেসিপিটেট হয়ে যাচ্ছে ওয়াটার মলিকুল গুলো জুড়ে জুড়ে। ওই টেকনিকটাও আমাদের শিখতে হবে তো, যে ধরো কোনো একটা জায়গায় খরা হচ্ছে, মানে অনেকদিন বৃষ্টি হচ্ছে না, তাহলে সেখানেও আমরা কি করে বৃষ্টিপাত ঘটাতে পারবো, কিভাবে করা হয়, আর্টিফিশিয়াল রেইন করানো হয়। তো কি করা হয়, মেঘের মধ্যে গিয়ে কিছু স্প্রে করে দেওয়া হয়, তো স্প্রেটাকে ওটাকে বলে কোয়াগুলেটিং এজেন্ট, যার জন্য ওয়াটার মলিকুল গুলো একটা একটার সঙ্গে কোয়াগুলেট করে যাবে, জুড়ে গেলে যেই হেভি হয়ে যাবে সেই বৃষ্টির মতো পড়বে ফোটা ফোটা আকারে। কথা বুঝতে পেরেছো? আচ্ছা দেখো এবার লায়োফিলিকের ক্ষেত্রে ভিসকোসিটিটা হবে হাই। ভিসকোসিটি ভিসকোসিটি অফ dispersed phase is higher than dispersed medium, but surface tension, এই লাইনটা জাস্ট মুখস্থ করে নেবে, surface tension of dispersed phase is low than dispersed medium। লাইনটা জাস্ট মুখস্থ করে নেবে, কারণ এনসিইআরটি তে হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, মানে কোশ্চেন তোমাকে যদি দেয় তখন এইরকম ভিসকোসিটি ইজ হাই, তাহলে এখানে ভালো করে বোঝো লায়োফিলিকের ক্ষেত্রে যেটা ডিসপার্সড ফেজ থাকবে তার ভিসকোসিটিটা হবে হাই, কিন্তু সারফেস টেনশনটা হবে লো, কার সাপেক্ষে, ডিএম এর সাপেক্ষে। আর লায়োফোবিকের ক্ষেত্রে স্যার পয়েন্টটা বুঝতে পারলাম না। দুটোই সিমিলার হবে, আমি বলছি দাঁড়াও, ভিসকোসিটি and surface tension are similar for dispersed phase and dispersed medium। মনে করো তোমার কাছে যে ডিসপার্স ফেজটা আছে মানে সলিউটটা, আর যে সলভেন্টটা আছে, এই দুটোরই যদি ভিসকোসিটি সারফেস টেনশন দেখো, তাহলে লায়োফোবিকের ক্ষেত্রে দুটোরই ভিসকোসিটি সারফেস টেনশন একই রকম থাকবে, মানে ডিসপার্স মিডিয়ামেরও যা ডিসপার্স ফেজেরও তা। লায়োফিলিকের ক্ষেত্রে ভিসকোসিটিটা বেশি হবে কার, ডিসপার্সড ফেজের, আর সারফেস টেনশনের ক্ষেত্রে সারফেস টেনশনটা বেশি হবে কার, ডিসপার্সড মিডিয়ামের, মানে ওটা সেম হবে না। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। নেক্সট আসো, তাহলে এটা গেল এই 4টে হচ্ছে আমাদের মেইন পার্থক্য লায়োফিলিক আর লায়োফোবিক কোলোয়েডের। নেক্সট আমরা দেখব, এবার দেখব টাইপস অফ কোলোয়েড
ডিপেন্ডিং অন পার্টিকেল টাইপ। আচ্ছা, এখানে একটা পার্টিকেল টাইপে আমি বলেছিলাম ডিপেন্ডিং অন চার্জ অন দ্য পার্টিকেল, এটা চার্জের উপরে ছিল, পজিটিভ কোলোয়েড আর নেগেটিভ কোলোয়েড। এবারে যেটা বলবো সেটা হচ্ছে পার্টিকেলের টাইপের উপর। ঠিক আছে, তাহলে ডিপেন্ডিং অন পার্টিকেল টাইপ, ডিপেন্ডিং অন পার্টিকেল টাইপ। ডিপেন্ডিং অন পার্টিকেল টাইপ, দেখো প্রথমে যেটা ক্যাটাগরি, এখানে আমরা ক্যাটাগরিগুলোকে একবারে না লিখে এ বি সি ডি করে পরপর লিখছি। প্রথম ক্যাটাগরিটার নাম হচ্ছে মাইক্রো মলিকুলার কোলোয়েড। ইম্পর্টেন্ট এগুলো কিন্তু, হ্যাঁ, মাইক্রো মলিকিউলার, কথাটা বুঝবে। মাইক্রো মলিকুলার কোলোয়েড কিরকম ব্যাপার, মনে করো তোমার কাছে একটা কোলোয়েড আছে, একটা কোলোয়েডাল সলিউশন তুমি নিচ্ছো, যে কোলোয়েডাল সলিউশনটাতে তুমি এমন কিছু পার্টিকেল ইউজ করছো যার একটা মলিকুল কোলোয়েডাল পার্টিকেলের সাইজের সমান হতে পারে না। ফর এক্সাম্পল, মনে করো তুমি যদি গোল্ডের কোলোয়েড তৈরি করতে চাও, গোল্ড, তাহলে গোল্ডের একটা অ্যাটম মানে একটা মলিকিউল, একই ব্যাপার, গোল্ডের একটা মলিকিউল মানে একটা অ্যাটম। তাহলে গোল্ডের একটা অ্যাটম, এইটা গোল্ডের ওই অ্যাটমটা কোলোয়েডাল সলিউশন হতে পারে না, কোলোয়েডাল পার্টিকেলের রেঞ্জে আসতে পারে না। কোলোয়েডাল পার্টিকেলের রেঞ্জ কি 1 ন্যানোমিটারের থেকে বেশি হতে হবে, 1000 ন্যানোমিটারের থেকে কম হতে হবে। তো একটা অ্যাটমের সাইজ তো তার থেকে বড় হতে পারে না। তাহলে কি করবে, অনেকগুলো গোল্ডের অ্যাটম জুড়ে যাবে, অনেকগুলো গোল্ড অ্যাটম জুড়বে, জুড়ে একটা বড় পার্টিকেল তৈরি করবে। তাহলে এই বড় পার্টিকেলটা এবার কোলোয়েডাল রেঞ্জের মধ্যে আসবে। কি বললাম বুঝতে পেরেছো? মানে একটা গোল্ড পার্টিকেল একা কোলোয়েডাল রেঞ্জের মধ্যে থাকতে পারছিল না, ওই জন্য অনেকগুলো গোল্ড পার্টিকেল জুড়ে গিয়ে এরা একটা পার্টিকেল তৈরি করলো, বিগার পার্টিকেল তৈরি করলো, যে পার্টিকেলটা কোলোয়েডাল রেঞ্জের মধ্যে আসে। বা এরকম তোমার কাছে একটা S8 মলিকিউল আছে, একটা S8 মলিকিউল কোলোয়েডাল রেঞ্জে আসতে পারে না, কিন্তু এইরকম অনেকগুলো কেন পারে না? ছোট সাইজ, ওদের রেডিয়াসটা 1 ন্যানোমিটারের থেকে কম হবে। এবার অনেকগুলো S8 মলিকিউল কি করবে, জুড়বে, জুড়ে গিয়ে ওরা একটা বিগার পার্টিকেল তৈরি করবে, যে বিগার পার্টিকেলটা তোমার কোলোয়েডাল রেঞ্জের মধ্যে আসবে, তাহলে কোলোয়েড তৈরি করবে। তাহলে আমরা কি বলছি, এটাকে বলছি মাইক্রো মলিকিউলার কোলোয়েড। তাহলে অনেকগুলো মাইক্রো মলিকিউল জুড়ে জুড়ে একটা বিগার মলিকিউল তৈরি করলো এবং কোলোয়েড তৈরি করলো, তাহলে সেটাকে বলা হবে মাইক্রো মলিকিউলার কোলোয়েড। ডেফিনেশনটা কিরকম ভাবে লেখা আছে, ডেফিনেশনটা কি লেখা আছে, লার্জ নাম্বার অফ অ্যাটমস, লার্জ নাম্বার অফ অ্যাটমস or molecules, এখানে যেমন অ্যাটমস আর এখানে মলিকিউলস, S8 এ molecules are held by ভ্যান ডার ওয়ালস ফোর্সে হেল্ড হতে পারে, ভ্যান ডার ওয়ালস ফোর্স, or এখানে যেমন মেটালিক বন্ডিং or metallic bond, so that the particle comes into colloidal range. Colloidal range. কি বললাম বুঝতে পেরেছো? Such size of colloid are called micromolecular colloid. মাইক্রোমলিকিউলার, নামটা মনে থাকবে, মাইক্রোমলিকিউলার মানে কি বোঝাচ্ছে। নাম্বার বি, ম্যাক্রোমলিকিউলার কোলোয়েড। এটা কি বলতে পারবে তাহলে, এটা মানে কি বোঝাচ্ছে বলতে পারবে? বন্ড ভেঙে যাবে না, ম্যাক্রোমলিকিউলার কোলোয়েড
তার মানে একটা মলিকিউলই এত বড় যে ওটা কোলোয়েডাল রেঞ্জের মধ্যে চলে আসছে। কি ধরনের মলিকিউল হতে পারে? কি ধরনের মলিকিউল হতে পারে? মনে করো তোমার কাছে একটা প্রোটিনের মলিকিউল আছে, তাহলে একটা প্রোটিন মলিকিউল অনেক বড় হয়, তাই না? এরকম পেঁচানো পেঁচানো অনেক বড় মলিকিউল। তাহলে একটা প্রোটিন মলিকিউল এত বড় যে একটা মলিকিউলই কোলোয়েডাল রেঞ্জের মধ্যে চলে আসবে। তাহলে এখানে তোমার মাইক্রো মলিকুলার বলবো না, তাহলে এখানে বলবো ম্যাক্রো মলিকুলার। তাহলে মলিকুলটার সাইজই হচ্ছে ম্যাক্রো মলিকিউল। ঠিক আছে, তাহলে বলো হোয়েন এ সিঙ্গেল মলিকিউল, তাহলে এখানে হয়ে যাবে হোয়েন এ সিঙ্গেল মলিকিউল। আচ্ছা, এটার এক্সাম্পল তাহলে কি হলো? এটার এক্সাম্পল হলো গোল্ড সল আর সালফার সল। এটা হচ্ছে এক্সাম্পল, ঠিক আছে? কার? মাইক্রো মলিকুলার স্যার কোলোয়েড। ওটা এই সেইট আছে হ্যাঁ, সেকেন্ড এক্সাম্পলটা সেকেন্ড এক্সাম্পলটাতে একটা S8 মলিকুল একাই কোলোয়েডাল রেঞ্জের মধ্যে চলে আসছে। না আগের ক্ষেত্রে একটা AU ছিল আরেকটা S8 S8 সালফার। ওকে স্যার আচ্ছা, when a single molecule is large enough when a single molecule is large enough to form a colloidal solution, then the colloid is called macromolecular colloid. Macromolecular colloid. ওকে, এটার এক্সাম্পল কি তাহলে? মনে করো প্রোটিন ইন ওয়াটার বা স্টার্চ ইন ওয়াটার। স্টার্চ একটা ম্যাক্রোমলিকুল, অনেক বড়। তাহলে প্রোটিন, স্টার্চ বা সেলুলোজ ইন ওয়াটার, তাহলে এগুলো হবে এক্সাম্পল অফ ম্যাক্রোমলিকুলার কোলোয়েড। সি, সি, সিটা লেখো অ্যাসোসিয়েটেড কোলোয়েড। অ্যাসোসিয়েটেড কোলোয়েড ইম্পর্টেন্ট। অ্যাসোসিয়েটেড কোলোয়েডকে বলা হয় মিসেল, MICELLE, মিসেল বল অ্যাসোসিয়েটেড কোলোয়েড। কিরকম জিনিসটা দেখো, ভালো করে বুঝবে। মনে করো তোমার কাছে একটা কন্টেনার, এই কন্টেনারের মধ্যে তোমার কাছে একটা ডিসপার্স মিডিয়াম আছে, আর এখানে তোমার কিছু পার্টিকেল আছে। তা বলছে যে পার্টিকেলগুলোর কনসেন্ট্রেশন যদি লো হয়, তাহলে অ্যাট লো কনসেন্ট্রেশন এখানকার যে সলিউশনটা হয়, সলিউশনটা ট্রু সলিউশন। অ্যাট লো কনসেন্ট্রেশন ইট বিকামস ট্রু সলিউশন। এবার তুমি কি করলে, এই যে কন্টেনারের মধ্যে পার্টিকেল আরো অ্যাড করতে থাকলে বাইরে থেকে, এই পার্টিকেল গুলো আরো অ্যাড করতে থাকলে, তাহলে যত পার্টিকেল তুমি অ্যাড করতে থাকবে কন্টেনারের কনসেন্ট্রেশন কি হবে? পার্টিকেল গুলোর কনসেন্ট্রেশন কি হবে? ইনক্রিজ করতে থাকবে। এবার ইনক্রিজ করতে করতে একটা সময় এরকম চলে আসবে যে এই পার্টিকেল গুলো নিজেরা অ্যাসোসিয়েট হতে শুরু করবে। অ্যাসোসিয়েট হয়ে হয়ে এরা বিগার পার্টিকেল তৈরি করবে, এবং যে পার্টিকেলটা কোলোয়েডাল রেঞ্জের মধ্যে আছে। তাহলে অ্যাট হায়ার কনসেন্ট্রেশন ইট ফর্মস কোলোয়েড। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে অ্যাট লোয়ার কনসেন্ট্রেশন এটা ট্রু সলিউশন, হায়ার কনসেন্ট্রেশন এটা কোলোয়েডের মধ্যে হচ্ছে। তাহলে অ্যাসোসিয়েশন হচ্ছে। আচ্ছা, এটাকে আমি তাহলে মাইক্রোমলিকুলার কোলোয়েড বললাম না, ভালো করে বুঝবে, অ্যাসোসিয়েটেড কোলোয়েড বললাম। মাইক্রোমলিকুলার কেন বললাম না? মাইক্রোমলিকুলারে আগে থেকেই মলিকুলগুলো অ্যাসোসিয়েটেড ছিল, কিন্তু এখানে মলিকুলগুলো অ্যাসোসিয়েট হচ্ছে কোথায়? মিডিয়ামে এসে।
ডিসপার্স মিডিয়ামে আসার পর অ্যাসোসিয়েট হচ্ছে, তাও আবার যে কোনো কনসেন্ট্রেশনে নয়, একটা কনসেন্ট্রেশন আছে তার থেকে বেশি কনসেন্ট্রেশনে দিলে তবেই অ্যাসোসিয়েশন শুরু হবে। ওর থেকে কম কনসেন্ট্রেশন থাকলে ওটা ট্রু সলিউশনের মতোই বিহেভ করবে। কি বললাম বুঝতে পেরেছি না? মিসেল কোনগুলোকে বলা হচ্ছে? হ্যাঁ, মিসেল কোনগুলোকে বলা হচ্ছে? এই অ্যাসোসিয়েশন গুলোকেই বলা হয় মিসেল, এগুলোকেই বলা হয় মিসেল। তাহলে বুঝতে পেরেছি? তাহলে এটা ডেফিনিশন লেখো। when compound is dissolved in low concentration, compound is dissolved in low concentration, it forms a true solution. প্রথমে লো কনসেন্ট্রেশনে একটা ট্রু সলিউশন তৈরি করে, it form a true solution. But when the concentration is increased, when the concentration is increased, the particles comes into colloidal range and become a colloid. আর এই ধরনের colloidকে আমরা কি বলবো? অ্যাসোসিয়েটেড colloid বা মিসেল। এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে যে তোমার যে কোনো কনসেন্ট্রেশনে তো কোলোয়েড তৈরি হবে না, কনসেন্ট্রেশনটা ইনক্রিজ করতে 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 একটা লেভেলে গিয়ে কোলোয়েড তৈরি হবে, তারপরে অ্যাসোসিয়েশন শুরু হবে। তাহলে ওই কনসেন্ট্রেশনটাকে বলা হবে ক্রিটিক্যাল মিসেল কনসেন্ট্রেশন। খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ক্রিটিক্যাল মিসেল কনসেন্ট্রেশন, বা সংক্ষেপে যদি বলা হয় এটাকে বলা হবে সিএমসি, ক্রিটিক্যাল মিসেল কনসেন্ট্রেশন। ক্রিটিক্যাল মিসেল কনসেন্ট্রেশন কোনটাকে বলছি? যে মিনিমাম কনসেন্ট্রেশন যেটা রিকোয়ার্ড হবে কোলোয়েডাল সলিউশন তৈরি করতে, তাহলে ইট ইজ দ্য মিনিমাম কনসেন্ট্রেশন রিকোয়ার্ড টু ফর্ম কোলোয়েডাল পার্টিকেল। তাহলে ইট ইজ দ্য মিনিমাম কনসেন্ট্রেশন রিকোয়ার্ড to form colloidal solution। মানে colloidal solution ঠিক না, মিসেল। colloidal ঠিক না, এটাকে লেখাও মিসেল। মানে মিসেল তৈরি করার জন্য মিনিমাম যে কনসেন্ট্রেশনটা তোমার দরকার হবে সেটাকে বলা হবে ক্রিটিক্যাল মিসেল কনসেন্ট্রেশন। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, ক্রাফট টেম্পারেচার। ক্রাফট টেম্পারেচারটাকে লিখবো আমরা কি লিখে? টিকে, ক্রাফট টেম্পারেচার। সিএমসিটা বুঝতে পারলাম না। সিএমসি বুঝতে পারলে না? এটা তো লো কনসেন্ট্রেশনে কি ছিল? ট্রু সলিউশন। এবার তুমি কনসেন্ট্রেশন ইনক্রিজ করছো ইনক্রিজ করছো ইনক্রিজ করছো, একটা সময় গিয়ে তো কোলোয়েড হওয়া শুরু হবে। তাহলে মিনিমাম যে কনসেন্ট্রেশনটা লাগবে কোলোয়েড বানাতে সেটা হচ্ছে তোমার ক্রিটিক্যাল মিসেল কনসেন্ট্রেশন বা মিসেল, তাই না? আচ্ছা, ক্রাফট টেম্পারেচারটা হচ্ছে যে ম্যাক্সিমাম টেম্পারেচার অবধি তুমি যেতে পারবে, তাহলে ইট ইজ দ্য মিনিমাম টেম্পারেচার অ্যাট হুইচ ফর্মেশন অফ মিসেল স্টার্টস। তাহলে এটা লাগো, তাহলে ইট ইজ দ্য মিনিমাম টেম্পারেচার at which formation of, স্যার এটাকে আমরা হিট করব কেন? ফর এক্সাম্পল বললাম আমি, মিসেল স্টার্টস। ঠিক আছে, it is the minimum temperature at which formation of missile starts। এটাকে বলা হবে ক্রাফট টেম্পারেচার। যেটা মেইন পয়েন্ট সেটা হচ্ছে শিখতে হবে হচ্ছে কাপড় কাচা। কাপড় কি করে কাচতে হয় সেটা। বলুন কোনটা? ক্রাফটটা। ক্রাফট টেম্পারেচার মানে হচ্ছে দেখো একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকবে, ওই টেম্পারেচারের নিচে তুমি মিসেল তৈরি করতে পারবে না, ওই টেম্পারেচারের অ্যাবোভে তোমাকে মিসেল তৈরি করতে হবে। ঠিক আছে,
তাহলে দ্য ফর্মেশন অফ মিসেল টেক্স প্লেস অনলি অ্যাবভ এ পার্টিকুলার টেম্পারেচার, আর ওই টেম্পারেচারটাকে তোমাকে বলা হবে ক্রাফট টেম্পারেচার। ঠিক আছে, তাহলে একটা মিনিমাম টেম্পারেচার লাগবে, তার উপরে ফর্মেশন হবে এই মিসেল তৈরি হওয়া, সেটাই হচ্ছে ক্রাফট টেম্পারেচার। আচ্ছা দেখো, এবার যেটা শিখতে হবে সেটা হচ্ছে কাপড় কি করে পরিষ্কার হয়। আমরা যখন কাপড় স্যার কাচি, এটা পার্টিকেল ওয়াইজ ভ্যারি করবে? হ্যাঁ পার্টিকেল ওয়াইজ তো ভ্যারি করবে। তাহলে আমরা যখন কাপড় পরিষ্কার করি তখন কি করে, আমরা যখন ডিটারজেন্ট বা সোপ ইউজ করি তখন কি করে কাপড় পরিষ্কার হয় সেই জায়গাটা শিখতে হবে। ঠিক আছে, তাহলে ক্লিনজিং এফেক্ট অফ, এটা লেখো, ক্লিনজিং এফেক্ট অফ সোপ or detergent। ক্লিনজিং এফেক্ট অফ সোপ অর ডিটারজেন্ট কি হচ্ছে দেখ, সোপ কোনগুলোকে বলছি? সোপ হচ্ছে, তোমরা ফ্যাটি অ্যাসিড জানো, মনে করো এরকম একটা লং চেন নিলে, লাস্টে COOH আছে, তাহলে এখানে মনে করা আছে COOH, তাহলে ওর সোডিয়াম সল্ট বা পটাশিয়াম সল্ট, সোডিয়াম সল্টও নিতে পারো, অথবা এরকম একটা লং চেন নিলে লাস্টে CO মাইনাস পটাশিয়াম সল্ট, তাহলে হয় সোডিয়াম অথবা পটাশিয়াম সল্ট। তাহলে পটাশিয়াম সল্টগুলো জেনারেলি ব্যাথ সোপ হয় আমাদের, যেগুলোতে আমরা স্নান করি সেগুলোতে পটাশিয়াম থাকে, সোডিয়াম থাকে যেগুলো কাপড় কাচা সাবান থাকে আমাদের, তাই না, সোডিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড। এটা হচ্ছে সোপ। ঠিক একই রকম ভাবে ডিটারজেন্টের কথা যদি বলো, ডিটারজেন্টও একই জিনিস, শুধু এখানে যেমন কার্বক্সিলিক অ্যাসিড থাকে এখানে থাকে সালফোনিক অ্যাসিড, তাহলে একটা লং চেন সালফোনিক অ্যাসিড SO3 মাইনাস Na প্লাস, অথবা একটা লং চেন হাইড্রোকার্বন, তার শেষে থাকবে SO3 মাইনাস A প্লাস। যে ডিটারজেন্টে পটাশিয়াম থাকে সেই ডিটারজেন্টের দাম বেশি হয়, সোডিয়াম আর পটাশিয়াম সল্ট অফ সালফোনিক অ্যাসিড। এটা হলো সোডিয়াম और potassium salt of সালফোনিক অ্যাসিড। তাহলে এগুলোকে আমরা বলছি ডিটারজেন্ট বা সোপ। তো যে কোনো ডিটারজেন্ট বা সোপের, মনে করো আমরা সোপটাই প্রথমে কনসিডার করছি, যে কোনো ডিটারজেন্ট বা সোপের তুমি দেখো দুটো পার্ট আছে, একটা হচ্ছে এরকম লং চেন হাইড্রোকার্বন, আর তার এন্ডে COO মাইনাস। তাহলে এই যে হাইড্রোকার্বন পার্টটা আছে, এই হাইড্রোকার্বন পার্টটা হাইড্রোফোবিক হবে না হাইড্রোফিলিক হবে? এই যে একটা লং চেন পার্ট আছে যেটা একটা অ্যালকাইল গ্রুপ, হাইড্রোকার্বন পার্ট, এই অ্যালকাইল গ্রুপটা হাইড্রোফোবিক হবে না হাইড্রোফিলিক হবে? হাইড্রোফোবিক হবে। ঠিক আছে, তাহলে এই পার্টটা হবে হাইড্রোফোবিক। হাইড্রোফোবিক মানে হলো এই পার্টটা যেহেতু নন পোলার, এই পার্টটা যেহেতু নন পোলার, এটা একটা নন পোলার পার্ট, তাই হাইড্রোফোবিক, তার মানে এটা সলিবল হবে না ওয়াটারে, ইনসলিবল ইন ওয়াটার। স্যার কি করে বুঝবো হাইড্রোফোবিক হবে? হাইড্রোকার্বন সবসময় হাইড্রোফোবিক হয়, বুঝতে পেরেছো? মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এগুলো সবই হাইড্রোফোবিক হয়, তাই ইনসলিবল ইন ওয়াটার, তাহলে এই দিকের পার্টটা ইনসলিবল ইন ওয়াটার হবে। আর এই পার্টটাকে যদি আমি কনসিডার করি, এটা তো আয়নিক পার্ট, চার্জ আছে, তাহলে চার্জ মানে এটা হচ্ছে একটা পোলার পার্ট, পোলার। আর যদি কোনো কিছু পোলার হয় তাহলে পোলার পোলারে সলিবল হয়, মানে ওয়াটারে সলিবল হবে, তাহলে এইটুকু পার্ট হচ্ছে সলিবল ইন ওয়াটার। তাহলে হাইড্রোফোবিক পার্টটা ইনসলিবল ইন ওয়াটার, আর নেগেটিভ যেটা আছে পোলার পার্ট সেটা সলিবল ইন ওয়াটার। তাহলে দুটো পার্ট দুদিকে হলো, একটা ইনসলিবল ইন ওয়াটার, একটা সলিবল ইন ওয়াটার। এখন ঘটনা কি হয়, কাপড় আমাদের কিন্তু ধূলিকণার জন্য কিন্তু নোংরা হয় না, কাপড় আমাদের নোংরা হয় এর কারণ হচ্ছে অয়েল। বাতাসে যে অয়েল ঘুরে বেড়াচ্ছে, বাতাসে যে অয়েল ঘুরে বেড়াচ্ছে, এই অয়েল ড্রপলেটের জন্য আমাদের কিন্তু কাপড় নোংরা হয়। অয়েলটা কিন্তু তুমি ধুলেই চলে যাবে না, তুমি যদি মনে করো, এটা মনে করো একটা অয়েলের ড্রপ, তোমার যদি
তো তুমি যদি এরকম মনে করো, দেখো তুমি যদি শুধু ধূলিকণা হয় তাহলে তুমি তো জলে ধুয়ে দিলেই তো ধূলিকণাগুলো চলে যাওয়ার কথা, কিন্তু কাপড়টা জলে ধুয়ে নিলেই পরিষ্কার হয় না। কারণ হচ্ছে যে ওর মধ্যে যে অয়েল ড্রপ গুলো আছে, বাতাসে প্রচুর অয়েল ড্রপ ঘুরে বেড়াচ্ছে, সেই অয়েল ড্রপ গুলো যখন কাপড়ের মধ্যে এসে আটকে যায় তখন সেটা পরিষ্কার হয় না। কি বললাম বুঝতে পেরেছো তো? সেটা তুমি ওয়াটারে ধুয়ে দিলে যাবে না, কারণ এটা ওয়াটারকে রিপিল করবে। কারণ এই অয়েল ড্রপটা যেই ওয়াটারের ধারে কাছে আসবে, অয়েল ড্রপটা তো, অয়েল ড্রপ হচ্ছে হাইড্রোকার্বন, তাহলে ওই অয়েল ড্রপটা কি করে ওয়াটারটাকে রিপিল করবে, তাহলে ওয়াটার কোনোভাবে ও ধারে কাছে আসতে পারবে না, তাহলে অয়েল ড্রপটাকে ও ওখান থেকে বের করে নিয়ে যেতে পারবে না। এবার আমরা কি করছি, এখানে যখনই সোপ বা ডিটারজেন্ট দিচ্ছি, তাহলে সোপের যেটা নন পোলার পার্ট আছে, এই নন পোলার পার্টটা ইনসলিবল ইন ওয়াটার বাট সলিবল ইন অয়েল। অয়েলে তো সলিবল হবে, নন পোলার পার্টে সলিবল হবে, তাহলে কি হবে, এই অয়েলের মধ্যে ওই পার্টটা সলিবল হবে। কথাটা বোঝাতে পারছি আমি কি বলছি? তাহলে অয়েলের মধ্যে ওই হাইড্রোফোবিক যে পার্টটা আছে ওই পার্টটা এসে সলিবল হবে। তাহলে অয়েলের মধ্যে যদি ওই পার্টটা এসে সলিবল হয়, হাইড্রোফোবিক পার্টটা, তার মাথার দিকে কি চার্জ ছিল? প্রত্যেকটার মাথায় নেগেটিভ চার্জ ছিল, নেগেটিভ চার্জ ছিল। তাহলে তোমার কি মনে হচ্ছে দেখো তো, যে এবার এই যে অয়েল ড্রপটা আছে, এই অয়েল ড্রপটার বাইরে কি রকমের চার্জ তৈরি হয়েছে? অয়েল ড্রপটার বাইরে এবার কি রকমের চার্জ তৈরি হয়েছে? পজিটিভ। কোথায় পজিটিভ? নেগেটিভ। নেগেটিভ। পুরো অয়েল ড্রপটা সারফেসটা নেগেটিভলি চার্জ হয়েছে, তার মানে এবার অয়েল ড্রপটার চার্জটা কি হয়ে গেল? নেগেটিভ হয়ে গেল। তাহলে এইবার পুরো অয়েল ড্রপটা নেগেটিভলি চার্জ হয়ে গেছে, কারণ ওই সোপগুলো এসে ওকে চতুর্দিক থেকে নেগেটিভ করে দিয়েছে। এবার ওয়াটার মলিকুল কি করতে পারবে? ওয়াটার মলিকুল এসে এবার এর সাথে জুড়তে পারবে, কারণ ওয়াটার মলিকুল তো চার্জড জায়গায় জুড়বে গিয়ে। ওই সাইড গুলো নেগেটিভ কি করে হলো? ওই যে মাথায় একটা করে নেগেটিভ চার্জ আছে, যে এটাকে আমি এরকম করে দেখাচ্ছি, এটা এরকম করে গিয়ে লাস্টে নেগেটিভ চার্জ। বুঝলে না? স্যার ওটা তো ওয়াটারের সলিউবল। হ্যাঁ, তাহলে এই পার্টটা ওয়াটারে সলিবল হচ্ছে তো। অয়েলের সঙ্গে হ্যাঁ, ওটা অয়েলে এই পার্টটা সলিবল। অ্যালকাইল গ্রুপ যেটা ওয়াটারে সলিবল নয়, সেটা অয়েলে সলিবল। এটা কানেক্টর হিসেবে কাজ করছে নাকি? তাহলে এটা অয়েলে সলিবল হয়ে গেল তো। দেখো ওয়াটার। এই দিকটা অয়েলে সলিবল হয়ে গেল তো। যে পার্টটা অয়েলে সলিবল না সেটা বাইরের দিকে থাকছে, অয়েলের বাইরের দিকে। হ্যাঁ স্যার। এবার অয়েলের বাইরের দিকে নেগেটিভ চার্জ হয়ে গেল, তাহলে এবার অয়েলের বাইরের দিকে এসে ওয়াটার সলিবল হবে। তাহলে এবার পুরো পার্টিকেলটা ওয়াটারে সলিবল হবে কি হবে না? ইয়েস স্যার। ওয়াটার সলিবল হবে। ওয়াটার কি করছে, একে এখান থেকে তাহলে বের করে বাইরে নিয়ে যাচ্ছে। তাহলে এখানে কি তৈরি হলো? তাহলে প্রথমে অয়েল পার্টিকেলটা মনে করো ছোট ছিল, কোলয়েডাল রেঞ্জের মধ্যে ছিল না, সব পার্টিকেল গুলো এসে এই পার্টিকেলটাকে বড় করে দিল, কোলয়েডাল রেঞ্জের মধ্যে চলে আসলো। তাহলে এটাকে আমি কি বলতে পারি? মিসেল বলতে পারি। আমি এটাকে মিসেল বলতে পারি। কথাটা বুঝতে পেরেছো? পারোনি? তাহলে অয়েল পার্টিকেল গুলোকে, তাহলে মিসেলটা কি করলো? মিসেল ফর্মেশনের মাধ্যমে অয়েল পার্টিকেলটাকে তাহলে আমরা কাপড় থেকে বের করে নিলাম। তাহলে শিখলে তো কি করে কাপড় পরিষ্কার হয়, কি করে আমরা ডিটারজেন্ট বা সার্ফে যদি, তাহলে কাপড় নিয়ে এরকম করে জোরে জোরে করার দরকার নেই, তাই না? ওয়াশিং মেশিনে দিলেই হয়ে যাবে, একটুখানি ঘোরালেই হয়ে যাবে, কারণ তোমার তো এখানে সায়েন্স কাজ করবে। তুমি যদি এখন জোরে জোরে পিটিয়ে পিটিয়ে মারো কাপড়কে, তাহলে সেটা কোনো লাভ হবে না। তোমাকে কি করতে হবে? ভিজিয়ে রাখতে হবে কাপড়টাকে, এই কি বলে মিসেল তৈরির টাইমটা তোমাকে দিতে হবে শুধু। আর তোমাকে কম সার্ফ দিলে আবার হবে না, তোমাকে মিনিমাম মিসেল কনসেন্ট্রেশনের উপরে দিতে হবে। তুমি যদি অল্প একটু ডিটারজেন্ট দিয়ে যদি তুমি পরিষ্কার করতে চাও, হবে না, তাই না? তোমাকে মিসেল তৈরির একটা মিনিমাম ক্র্যাপ টেম্পারেচার লাগবে না? ক্রাফট টেম্পারেচারও লাগবে, যে তুমি ওর থেকে কম টেম্পারেচারে করতে পারবে না পরিষ্কার, তাই না? শীতকালে পরিষ্কার করতে খুব কষ্ট হয়ে যায় এই জন্য। যাই হোক, তাহলে এটা হচ্ছে কনসেপ্ট। তাহলে আমরা এটা এনসিইআরটি থেকে তাহলে লাইন বাই লাইন পড়বো, প্রতিটা লাইন, ঠিক আছে? এখানে আর একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টে একটা কোশ্চেন এসেছিল পরীক্ষায়। কোশ্চেন হচ্ছে যে এই যে লং চেন যেটা আছে, এই যে চেনটা যেটা আছে, যেটা আমার হাইড্রোফোবিক চেনটা আছে, এই চেনটাতে কার্বন সংখ্যা যত বেশি হবে তত তোমার কম কনসেন্ট্রেশনই কাজ হয়ে যাবে। তার মানে ক্রিটিক্যাল মিসেল কনসেন্ট্রেশনটা কি হয়ে যাবে বলো? কম হয়ে যাবে। কি বলতে বুঝতে পেরেছি? তার মানে ক্রিটিক্যাল মিসেল কনসেন্ট্রেশনটা ইনভার্সলি প্রপোর্শনাল হবে লেন্থ অফ হাইড্রোফোবিক গ্রুপ। এটা আরেকবার বলুন। আবার বলছি, যে তোমার
এই যে লং চেন যেটা আছে, এই যে এখানে যে লং চেনটা আছে যেটা হাইড্রোফোবিক তোমার পার্ট, এই হাইড্রোফোবিক পার্টটা তোমার হাইড্রোফোবিক পার্টটার যত লম্বা হবে বা যত বড় হবে, যত বেশি সংখ্যক কার্বন থাকবে, তত কি হবে, তোমার কম কনসেন্ট্রেশনেই কাজ হয়ে যাবে, মানে কম ক্রিটিক্যাল মিসেল কনসেন্ট্রেশন লাগবে। তাহলে যে সমস্ত ডিটারজেন্টে ওই চেনটা লম্বা থাকে তাদের কম কনসেন্ট্রেশনেই কাজ হয়ে যায়। কথা বুঝতে পেরেছো? তার মানে অল্প ডিটারজেন্ট। অল্প ডিটারজেন্টেই তখন তোমার মিসেল তৈরি হবে। তাহলে ওই জায়গাটাকে তোমাকে বুঝতে গেলে তাহলে তোমাকে এখানে কি করতে হবে, তাহলে এখানে একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা এরকম ছিল যে তোমাকে অনেকগুলো মানে এরকম সোপ দিয়েছিল, দিয়ে বলেছিল কার মিসেল কনসেন্ট্রেশন সবচেয়ে কম হবে। এবার তোমাকে এই কোশ্চেনটা এরকম করেছিল যে মনে করো একটা ছিল C10H, একটা কিছু একটা নাম্বার ছিল, তারপরে মনে করো CO-Na+, একটা ছিল C13H, এখানে একটা নাম্বার ছিল CO-Na+, একটা ছিল C50H, এরকম ছিল CO-Na+, চারটে অপশনের মধ্যে বলছি। একটা মনে করো ছিল C80H, একটা হাইড্রোজেনের নাম্বার ছিল CO-Na+। তাহলে তুমি বলতে পারবে কোনটার তাহলে ক্রিটিক্যাল মিসেল কনসেন্ট্রেশন সবচেয়ে কম হবে? C80টা। তাহলে যেখানে কার্বনটা বেশি থাকবে সেটা কত সবচেয়ে কম। ঠিক আছে, এই কোশ্চেনটা এসেছিল। কোশ্চেনটা আরেকবার বলো। কোশ্চেনটা হচ্ছে যে এরকম চারটে অপশন দিয়ে দেবে, 1 2 3 4, দিয়ে বলবে যে কার ক্রিটিক্যাল কনসেন্ট্রেশন সবচেয়ে কম, ক্রিটিক্যাল মিসেল কনসেন্ট্রেশন সবচেয়ে কম। তাহলে যার লেন্থ সবচেয়ে বেশি বা কার্বন সংখ্যা সবচেয়ে বেশি তার ক্রিটিক্যাল কনসেন্ট্রেশন সবচেয়ে কম।